মন বাড়িয়ে ছুঁই, লেখনীতে ফাবিয়া মোমো। পর্ব সংখ্যা 25। মাহাতিমের কথা শুনে প্রচন্ড লজ্জায় নত হলো মেহেরিন। সরি, মেহেরিন না, মেহেনুর আটসাট হয়ে জিপের সিটে কুকড়ে বসে পড়ল। এই লোকটা যে মারাত্মক লজ্জায় ফেলে দিয়ে খুব মজা পাচ্ছে সে মেহেনুর ভালো করে বুঝতে পারলো। মেহেনুরের লজ্জার কারণ মুখটা যেন মাহাতিমের কাছে প্রশস্ত হলো। একটা হাসি দিল। সে হাসি দিয়ে তাকানো এক মুহূর্ত মেহেনুরের জন্য দুঃসাধ্য ব্যাপার। মেহেনুর তাড়াতাড়ি নিজেকে আড়াল করার জন্য মাথাটা একটু নিচের দিকে ঝুঁকিয়ে নিল। মাহাতিম চুপচাপ সেখান থেকে সরে এসে জিপে উঠে বসলো। কি পয়েন্টে চাবি ঘুরিয়ে জিপটা স্টার্ট করলো। মৃদু একটা ঝাঁকুনো দিয়ে থরথর করে কেঁপে উঠল জিপটা। মুহূর্তেই শশ করে জড়ানো সেই ভঙ্গ রিসোর্টের নীরবতা ক্ষুণ্ণ করে জিপটা গেট থেকে পেরিয়ে মেঠো পথ ধরলো। সৌভিকের মাইকো এখন থেকে বেশ দূরে নিয়ে এগিয়ে আছে, কমপক্ষে 1 থেকে 2 গজের সমান হবে। রাস্তায় কোনো মানুষ নেই বলে মাইক্রোটা বেশ স্পিডের সাথে এগিয়ে যাচ্ছে। মাহাতিমের জার্নিটা উপভোগ করার জন্য ইচ্ছে জিপের স্পিডটা কমিয়ে দিল। তুঙ্গস্পর্শী স্পিড না দিয়ে যথাসম্ভব নর্মাল স্পিডে জিপ চালাতে থাকলো। মেহেনুর জিপের সিট বেল্টটা বাঁধার জন্য প্রচন্ড অস্থির অনুভব করছে। বারবার সেটাকে 2 হাতে টেনে ঢিল করার চেষ্টা করছে। এদিকে মাহাতিম পুরো দমে ড্রাইভিং এর দিকে মনোযোগ দিয়ে মেহেনুরের দিকে মনোযোগ দিতে পারেনি। যতটা সম্ভব, যতই হোক পাকা হোক রাস্তাটা, যেখানে বিভিন্ন ভিন্ন জায়গায় গর্ত করা ছিল, কিন্তু জায়গা আবার উঁচু নিচু বেখাপ্পা মতন হয়ে আছে। একটু পথ খুব সাবধানে পার হওয়া আগে মাহাতিম ড্রাইভিং এর দিকে ধ্যান দিতেই মেহেনুর খুব সতর্কতার সাথে সিট বেল্ট খুলে ফেললো। সেটি মাহাতিমকে একটু বুঝতে না দিয়ে সিটের পেছনে ছেড়ে দিল। অনেকক্ষণ পর শান্তিতে স্বস্তিতে আরামে বসতে পেরে হাঁপ ছেড়ে বাঁচল মেহেনুর। রাস্তার দুধারে বিস্তৃত ধান ক্ষেতের পাশ দিয়ে ধান ক্ষেতটা পেরোলেই লোকালয়ের রাস্তা এসে পড়বে। মাহাতিম একটা ছোট্ট চালাকি করে লোকালয়ের পাশে রাস্তাটা ধরে ফেললো। জিপটা আসল রাস্তা বাদ দিয়ে বাঁদিকে রাস্তা ধরেছে। তখন এই রাস্তাটা যে লং ট্রামের রাস্তা এ বিষয়ে মাহাতিম আগে থেকেই জেনে রেখেছিল। মেহেনুর এতক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়েছিল, প্রাকৃতিক সৌন্দর্য শান্তমনে উপভোগ করছিল। কিন্তু রাস্তা বদল ঘটতে সাথে সাথে সে ভুরু কুচকে এলো। সে কুচকানো ভুরু তুলে ডান দিকে মুখ ফিরিয়ে মাহাতিমের দিকে তাকালো। এদিকে মাহাতিমের জিপের সাউন্ড কেন বোতল দিয়ে ছোট ছোট চুমুক দিচ্ছে। ডান হাতে ক্যান ধরে বাঁ হাত দিয়ে ড্রাইভ করছে ব্যস্ত মনে। মেহেনুরও স্বাভাবিক ভঙ্গির অবস্থা দেখে ভুরু কুচকানো মুখ কৌতূহলী কণ্ঠে বলল, আপনি অন্য রাস্তা ধরলেন যে? মাহাতিম ক্যানে আরেক চুমুক দিয়ে সেটা ডান হাত থেকে বাম হাতে চালান দিল। ড্রাইভটা তখন ডান হাতে করতেই লাগলো। মেহেনুর উত্তরটা দোকানে শুনল কিনা বোধ হয় না। মেহেনুর ওর চুপটি থাকা দেখে উত্তরের আশা ভঙ্গ করে বাম দিকে ফিরে তাকালো। চলতি জিপের ছুটে যাওয়া সময়টা নীরবতা অনুভব করতে থাকলো। মেহেনুর মাহাতিমের জার্নিটুকু উপভোগ করার জন্য গ্রামের এই রাস্তাটাই ধরেছে। এই রাস্তাটা একটি মানবশূন্য বলে আরো চমৎকার লাগছে। মাহাতিম ক্যানের অর্ধেক কোক খেয়ে জিপের সামনে ঢিল গ্লাসে রেখে দিল। মেহেনুর উদ্দেশ্য করে জানার ইচ্ছা প্রশ্ন করলো গলায়, তুমি সবসময় বড়দের মতো আচরণ কেন করো? কানে ছিদ্রপাতে সুরসুর করে কথাটা যেন মেহেনুর আচমকা চমকে উঠল। চমকানো দৃষ্টি দেখে তৎক্ষণাৎ মাহাতিমের দিকে ফিরে তাকালো। শান্ত মুখটা মিনিটের মধ্যে কালো আর ভাবশূন্য আকার ধারণ করেছে। মাহাতিম ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে মেহেনুরের দিকে তাকাচ্ছিল। কতটুকু তাকানোর মধ্যে বুঝতে পারলো মেহেনুর ওর প্রশ্ন শুনে ঘাবড়ে গেছে। ওর মুখটা ফ্যাকাশে বেশ অনুভূতিহীন দেখাচ্ছে। মাহাতিম জিপের স্পিড একটু বাড়িয়ে দিয়ে আবারও প্রশ্ন করলো, তুমি যে একটা নর্মাল মেয়ের মতো আচরণ করো না সেটা জানো না? বয়স কত তোমার? মাত্র 17 চলতেছে, অথচ বিহেভ দেখছো একটা 25 বয়সী মেয়ের মতো। এটা কেন করছো মেহেনুর? প্রশ্নগুলো শোনার পর থেকে হতভম্ব হয়ে আছে মেহেনুর। মাহাতিমের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে শুকনো ঢোক গিলল। চোখটা একটা ঢোক গিলার পর বুকটা ভার করে নিঃশ্বাস টেনে নিল। কিন্তু মাহাতিমের উত্তরগুলো কিভাবে দিবে সেই প্রস্তুতি ওর নিতে হচ্ছে। মাহাতিম সামনের দিকে তাকিয়ে থাকতে স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুমি আমার কাছে নিশ্চয়ই কোনো কিছু লুকাতে চাইবে না, কিন্তু তোমার ব্যাপারে A to Z আমার জানা হয়ে গেছে। আমি যে সবকিছু জানি সেটা তুমি জানো না? আমি যেহেতু তোমার প্রতি সফট হয়ে গেছি আর তোমার ব্যাপারটা আমার জানা হয়ে গেছে, বুঝেছো? তোমার বিষয়ে জানা কোনো কিছু বাদ নেই মেহেনুর আফরিন।
তোমার ব্যাপারে এভরি ডিটেলস আমার ফোনের নোটপ্যাডে সেভ করা আছে। আমি এখানে এমনিই তোমার প্রতি কনভিন্স করতে চাইনি। কালকে রাতেও যদি সব সময়ের মতো চুপ মেরে থাকতে, তাহলে দেখতে আমি তোমার সাথে কি করতাম। আজীবনের জন্য তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতাম। তুমি আমাকে চিনো না মেহনুর আফরিন। তোমার ব্যাপারে চিরুনি অভিযান চালানো আমার বহু আগে হয়ে গেছে। এখন শুধু এটাই বলবাও, নিজের বয়স অনুযায়ী নিজেকে চিনতে শিখো। এর চেয়ে বেশি ভাবতে গেলে তোমার জন্য বেশি খারাপ হবে। আগামী দিনগুলো তোমার সাথে কাটানোর জন্য প্রস্তুতি নাও। সাথে আগে নিজের বিহেভিয়ার চেঞ্জ করো। আমি যেহেতু তোমার চেয়ে দ্বিগুণ বয়সের কাছাকাছি, সেহেতু তোমার কাছে সেগুলো সামান্য মনে হবে। সেগুলো আমার কাছে নর্মাল ব্যাপার। তাই শুধু একটা জিনিস বলবো, তোমার দায়িত্ব নেওয়ার ক্যাপাবিলিটি আমার ভালো মতোই আছে। তোমাকে কিভাবে রাখতে পারবো সেটা আমার সঙ্গে এলেই বুঝতে পারবে। এখন শুধু বিয়ের জন্য প্রস্তাবটা রেখে দিব, তাতে হ্যাঁ বলে দিবে। আমার কথা কি তুমি বুঝতে পারছো? মাহাতিমের কথা শুনে মেহনুর ঢোকের পর ঢোক গিলছে। মাহাতিম এতদিন অসভ্য অক্ষাপে শুধু নিচু মুখে চলাফেরা করেছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে যে চালাকের সীমা পেরিয়ে অন্য গণ্ডিতে চলে যাচ্ছিল সেটা আজ বুঝতে পারলো মেহনুর নিজেকে শান্তভাবে স্থির রেখে অনেকক্ষণ পর মুখ খুলল। আপনি আমার ব্যাপারে কি জানতে পেরেছেন? মেহনুর প্রশ্ন শুনে ওর দিকে এক পলক তাকালো মাহাতিম। ওর নিবিষ্ট করা আঁখি দুটোতে বহু প্রশ্নের ঢল দেখা যাচ্ছিল তখন। মাহাতিম ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে আবার সামনের দিকে তাকালো। স্টিয়ারিং থেকে হাত সরিয়ে মেহনুরের দিকে বাঁকা হাতটা এগিয়ে দিল। সেই এগিয়ে হাতটা যেন মেহনুরের ডান গালকে স্পর্শ করলো। মেহনুর হাতটা দেখে এক পলক দৃষ্টি দিয়ে সোজা মাহাতিমের দিকে তাকিয়ে রইল। মাহাতিম এমন ভাবে ড্রাইভ করছে যেন জোরে নিঃশ্বাস ছেড়ে দিল। স্কুলের ওয়াশরুমে পুরো 2 দিন আটকা ছিলে সেটা জানতে পেরেছি, আর অনেক ব্যাপার জানতে পেরেছি, কিন্তু আজকে সেটা বলতে চাচ্ছি না। মাহাতিম কথাটুকু শেষ করে মেহনুরের গালটা ছেড়ে দিল। পূর্বের জায়গায় হাত এনে ড্রাইভ করতে লাগলো। মেহনুর পুরোপুরি চুপ হয়ে গেল। মাহাতিমের কোনো কথা তুলল না। মেহনুর মাথা নিচু করে আঁচলটার শেষ প্রান্ত দিয়ে আঙ্গুল খুঁড়তে থাকলো। মাহাতিম ছিমছাম সময়টা পাল্টানোর জন্য অন্য কথায় ফিরে এলো। সহজাতর হাসিতে মেহনুরকে উদ্দেশ্য করে বলল, তোমার দাদা ভাইয়ের কাছে কাল প্রস্তাব রাখবো ভাবছি। সেটা কি আজ করবো কিনা বুঝতে পারছি না। কি করবো বলো তো? আজও কি সবকিছু ফাইনাল করে ফেলবো? মাহাতিমের কথায় বিন্দুমাত্র মনোযোগ দিল না মেহনুর। ওদিকে ফিরেও তাকালো না একদম। মাহাতিম ওর নীরবতা ভঙ্গ করে এবার অন্য সুরে বলল, আচ্ছা মেহনুর, তোমার দাদা ভাই কি আমায় পছন্দ করবে? আসলে তোমার ওইখানে শুনলাম মেয়েদের বয়স 15 পার হলেই বিয়ের পিড়িতে তুলে দেয়। এটা নিয়ে অবশ্যই টেনশন নেই। সমস্যা হচ্ছে অন্যদিকে। আল্লাহ না করুক তোমার দাদা ভাই যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেন, তুমি কি যাবে আমার সাথে? মেহনুর নির্বাক ভঙ্গিতে চুপ থেকে আঁচল খুটকে পাকাচ্ছে। এদিকে মাহাতিম উত্তরের জন্য বারবার মেহনুরের দিকে তাকাতে লাগলো। মেহনুর একটু সময় নিয়ে শান্ত ভঙ্গিতে বলল, আমি কোথাও যাব না। এমন উত্তরটা শুনে চলন্ত জিপে তুমুল স্পিডে বিকট শব্দ থেমে গেল। আকস্মিকভাবে ব্রেক কষার জন্য মেহনুর টান সামতে না পেরে জিপ থেকে একদম সামনে যেয়ে ভারী খেল। মাহাতিম দুহাতে শক্ত করে স্টিয়ারিং ধরে কর্ণধারে আচমকা অপ্রতিহত উত্তর না শুনে স্তব্ধ হয়ে গেছে। নিজের পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য শক্ত হয়ে বসে আছে। মেহনুরের দিকে তাকানোর আগে দ্রুত চোখ বন্ধ করলো মাহাতিম। শান্ত মেজাজটা চট করে বিগড়ে গেছে, সেটা সামলানো বড় মুশকিল। মাহাতিম চোখ বন্ধ করা অবস্থায় নিজের ঠোঁটটা অস্বাভাবিকভাবে কায়দায় কাম মেরে ধরল। স্টিয়ারিং এ 2 হাত রেখে মাথাটা একটু নিচু করে নিল। বেশ শব্দ করে 2 ঠোঁট ভেদ করে সজোরে নিঃশ্বাস ছাড়ল। মাথা নিচু করে অবস্থাতে জিভের সামনে থেকে ক্যানটা নিয়ে নিল। ক্যানের মুখটা আলগাই ছিল বলে সেটা আঙ্গুল দিয়ে খুলে আবার ফেললো, ঢক ঢক করে কয়েক ঢোক উত্তেজিত মেজাজ ঠান্ডা করার জন্য। খালি ক্যানটা রাস্তার পাশে ছুঁড়ে মেরে মাথা তুলে বসলো মাহাতিম। স্টিয়ারিং থেকে হাত সরিয়ে মেহনুরের দিকে তাকালো। মেহনুরের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই বাকরুদ্ধ হয়ে গেছে মাহাতিম। চোখের সামনে আবারও লাল বর্ণেও দেখা দিচ্ছে। মেহনুরের নিচের ঠোঁট থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে। ব্যথায় চোখ দুটো খিচে বন্ধ করে নিয়েছে মেহনুর। শাড়ির আঁচলটা থুতনির কাছে চেপে ধরে রেখেছে। রক্তের স্রোত আটকানো যাচ্ছে না, সেটা থুতনি গড়িয়ে টপ টপ করে পড়ছে গাড়িতে। মাহাতিম তাড়াতাড়ি পাগলের মতো নিজের সিট বেল্ট খুলে মেহনুরের মুখটার কাছে টেনে আনে। জিপের স্টোর পকেট থেকে টিস্যু বের করে, সেখান থেকে দ্রুত গতিতে বের হতে থাকে। প্যান্টের ব্যাক পকেটে হাত ঢোকালো ওয়ালেট বের করতে। তাড়াতাড়ি ওয়ালেট খুলে অ্যালকোহল প্যাডের একটি প্যাড ছিঁড়ে
ফেলে। সাদা কাগজের ছোট প্যাকেট থেকে তুলো মতো অ্যালকোহল প্যাড বের হলো। প্যাডটা নিয়ে সেটা ওর ঠোঁটে কাটুটা অংশে চেপে ধরে। অমনি মেহনুর ব্যথায় গোংরানি সুর তুলে কুচকানো চোখে কেঁদে দেয়। রক্ত পড়া বন্ধর জন্য কাটা স্থানে অ্যালকোহল ড্রপটা টিপ দিয়ে ধরে মাহাতি। প্রায় কয়েক মিনিটের মতো ওইভাবে ধরা রাখার পর ঠোঁটটা থেকে প্যাডটা সরিয়ে ফেলে। রক্তাক্ত প্যাডটা রাস্তায় ফেলে আরেকটা প্যাকেট ছিঁড়ে নিল। সেটা দিয়ে শেষবারের মতো জীবাণুমুক্ত করে টিস্যু গুঁজে দিল। মেহনুর তখন অশ্রু চোখ খুলে তাকায় তাদের হাতের টিস্যুগুলো দেখতে পেল। টিস্যুগুলো হাতের মুঠো থেকে ছেড়ে দিয়ে সেগুলো নিচে পড়ে গেল। মাহাতিম আর চোখে পুরোপুরি দেখলেও জিভ স্টার্টে ব্যস্ত হলো। এদিকে মেহনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে দু চোখে তর্জনী বৃদ্ধ আঙ্গুল চেপে ধরলো। একেবারের জন্য সে মাহাতিমের দিকে তাকালো না। মাহাতিম এই ঘটনায় নিজেকে দোষী সাব্যস্ত করলেও মুখ দিয়ে একটাও কথা বলল না। পুরোটা রাস্তা একেবারে খামোশ থেকে মোল্লাবাড়ির সামনে চলে আসলো। সৌভিকরা অনেক আগে মোল্লাবাড়িতে পৌঁছে গেছে, তাই উঠোনের কাছাকাছি জিপ পার করতেই যে খালি মাইক্রো দেখতে পেল। মাহাতিম সারা রাস্তা শেষ একবার মেহনুরের দিকে তাকালো। মেহনুর কোনো কথা না বলে জিপ থেকে নামার জন্য পা বাড়িয়ে দিল। ঠিক তখনই মাহাতিম পেছন থেকে আদেশসূচক বলল, দাঁড়াও, আমি নামিয়ে দিচ্ছি। মেহনুর কথাটা মালমে না নিয়ে এক ডাক দিয়ে শাহনাজকে ডাকলো। শাহনাজের ডাক শুনে সাথে সাথে দৌড়ে এলো। শাহনাজের চোখে মুখে ভয় জড়ানো অবস্থা দেখা যাচ্ছে। সেটা দেখতে পেয়ে মেহনুর খুবই অবাক হলো। শাহনাজের হাত ধরে জিপ থেকে নামার সময় মেহনুর প্রশ্ন করে বসলো, তোমাকে এমন দেখাচ্ছে কেন বুবু? কিছু হয়েছে? তুমি ঠিক আছো? শাহনাজ মেহনুরের হাত ধরে ওকে নীরব মুখে নামিয়ে দিল। মেহনুরের দিকে না তাকিয়েই মাহাতিমের দিকে তাকালো। মাহাতিম এদিকে কিছু একটা আঁচ করতে পেরে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু শাহনাজ সেদিকে না তাকিয়ে তখন মেহনুরের দিকে লক্ষ্য করে মেহনুরের নিচের ঠোঁটটা কাটা দেখে কপালে ভাঁজ পড়ল ওর। অস্থির জনিত সঙ্গে গলার সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল, ঠোঁটে কি হয়েছে মেহনুর? এভাবে ফুলে গেল কি করে? কিভাবে ঠোঁট কাটলি তুই? এই প্রথম শাহনাজের কথায় ভরকে গেল মাহাতিম। মেহনুরকে যেভাবে জেরা করা হচ্ছে সেটা কেমন বেখাপ্পা লাগছে। প্রশ্নটা করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেটা প্রশ্নের সাথে প্রচুর সন্দেহ মেশানো। শাহনাজের কথাটা নিচের দিকে টেনে নিয়ে মাহাতিম বলল, তুমি কি বলতে চাচ্ছ শাহনাজ? একজাস্ট কোনো ইঙ্গিতে কথা বললে তুমি? তোমার প্রশ্ন করার স্টাইলটা কিন্তু আমার ভালো লাগলো না। শাহনাজ মেহনুরের হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে ফেললো। নতমুখী মাহাতিমকে উদ্দেশ্য করে জোর দেখিয়ে বলল, আমাকে খারাপভাবে নিবেন না ভাইয়া, কিন্তু আপনাদের সাথে আসতে কি এত টাইম লাগার কথা? আসতে কি একটু বেশি সময় লেগে গেল না? মাহাতিম এবার কৌতুক দৃষ্টিতে পরিবর্তন করে শক্ত দৃষ্টিতে তাকালো। বাবুর কপালের খানিকটা ওপরে তুলে জিপ থেকে নেমে আসলো। শাহনাজের সামনে সে হঠাৎ কিভাবে বাড়ির চৌকাঠের দিকে তাকালো। অমনি ওর দৃষ্টি ভীষণভাবে ক্ষীণ হলো। কপাল দুটো ভাঁজ, অসংখ্য ভাঁজে ভুরু দুটো কুঁচকে গেল। বাড়ির সবাই সদর দরজার মুখে দাঁড়িয়ে আছে কেন? মাহাতিম এদিকে দৃষ্টি রেখে পকেট থেকে ফোন বের করে নিল। ফোনের পাওয়ার বাটনটা অন করে ফোনের স্ক্রিনে চোখ সামনে ধরল। এক পলক সেদিকে তাকিয়ে ধীরগতিতে ফোনটা পকেটে ফেলে দিল। হানান শেখের মুখের অবস্থা মাহাতিমের কাছে পরিষ্কার হয়ে উঠল। মোল্লা বাড়িতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে, হয়তো একটা বিরাট ঝড় আঘাত আনতে পারে বাজে ভাবে। মাহাতিম বাড়ির অবস্থা দেখে এইটুকু অন্তত বুঝে গেছে যে নিশ্চয়ই বাড়িতে বড়সড় কিছু একটা ঘটে গেছে। বাড়ির ভেতরে মহিলা সহ অনেকগুলো বুজুক মানুষ দাঁড়িয়ে আছে। সবাই ওদের আগমন দেখে নিচু গলায় কানাকানি করছে। সেখানে কিছু কিছু মহিলা ছিল যাদের পোশাক আশাক স্পষ্ট বোঝা যাচ্ছে তারা কোনো গৃহস্থ ঘরের গৃহকর্মী। তাদের আচরণে তখন বোঝা যাচ্ছিল তারা বিনোদন নিতে উদ্যোগগ্রহী। কোথাও কোনো নেতার মুখরোচর ঘটনা ঘটলে সাংবাদিকরা যেমন বসে না, ঠিক তেমনই মনে হচ্ছিল। 19-20 হলে মহিলারা আর ঘরে থাকে না। মাহাতিম এইটুকু খুব ভালো করে জানে। কোথায় সৌভিকেরা? কাউকে তো খুঁজে পাচ্ছে না। ওরা কোথায় আছে, কোথায় বসেছে, বিচ্ছুগুলো বোঝা যাচ্ছে না। এর মধ্যে বাড়িতে এত মানুষের ছড়াছড়ি দেখে মেহনুর প্রচুর ঘাবড়ে যায়। চোখ দুটো নিচে নামিয়ে শাড়ির আঁচলে মাথা টেনে নেয়। আঁচলটা তাড়াতাড়ি কপালে ঢেকে মুখ ঢাকে শাহনাজের পেছনে লুকিয়ে পড়ে। শাহনাজ মেহনুরের অবস্থা দেখে শান্ত মুখে সবার সামনে আড়াল করে রাখে। বাড়িতে এত মানুষের ঢল। মাহাতিম সবার আগে প্রশ্ন ছুড়ে বলে, আপনারা এখানে কেন? কি হয়েছে এখানে? কোন কারণে এখানে এত ভিড় হয়েছে? মাহাতিমের শেষ প্রশ্ন শেষ হতেই
কয়েক মিনিটের মধ্যে নীরবতা চলতে থাকলো। মাহাতিম কিছুটা বুঝতে পারছিল না কি হতে পারে বা কি হচ্ছিল এখানে, কিন্তু মুহূর্তেই মধ্যে ভেতরের ভিড়ের মাঝে দু ফাঁক থেকে গলে এলো হান্নান শেখ ধীরগতিতে আসতে দেখা গেল। গ্রামের মানুষগুলো হান্নান শেখকে আসতে দেওয়ার জন্য জায়গা দুপাশে চেপে গেল। হান্নান শেখ কেমন জীর্ণ শীর্ণ শৈলে সুচলার হাত ধরে হেঁটে আসছিল। সেই সঙ্গে হান্নান শেখের পিছে পিছে একে একে বাড়ির সবাই দোতলা থেকে দৌড়ে ছুটে হাজির হলেন। মাহাতিমের হাতে সামনে কৌতূহলের সীমা যেন শেষ হচ্ছিল না। আর তখন ওই শেফালি হাউমাউ করে কান্না করে মরা কান্না কাঁদতে কাঁদতে চলে এলো। ভিড় হটিয়ে কটূক্তি সুরে চোখের পানি মুছতে মুছতে বলল, তার বাবা তোমার উদ্দেশ্য কি সফল হয়ে গেছে? বাড়ির মাইয়ার মান ইজ্জত শেষ কইরা সুখ পাইছো তো? মাহাতিম এমন প্রশ্নের কোনো অর্থ বুঝতে পারল না। বুড়োকোচকে সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করলো, মেজো মামি আপনি সোজা রাস্তা ছেড়ে বাঁকা রাস্তা ধরছেন কেন? যা বলতে চাচ্ছেন সেটা সোজা সাপটা বললে সমস্যা কোথায়? শেফালি কান্নারত মুখটা কঠোর করে মাথার ঘোমটাটা আরেকবার ঠিক করলো। মাহাতিমের দিকে কয়েক পায়ে গিয়ে ওর সামনে এসে বলল, তুমি সোজা রাস্তা জানো বের চাও না? তাহলে শুনো, তুমি আব্বার কাছে কি বইলা গেছিলা? তুমি সবগুলো মাইয়ারে ভালো মতো দেখভাল করবা, এই কথাই বলছিলা। তুমি এই তরুণের হাতে মাইয়াডারে একলা ছাইরা কেন দিলা? ওই কুলাঙ্গারের কাছে আমগো মাইয়া ফালাইয়া কি সুখ পাইছো তুমি? ওইটার উত্তর তুমি দিবা, আজকেই দিবা। আমি কোনো কথা শুনবারই চাই না। তুমি আমার মাইয়ার লাগে ভুল করছো। তুমি ওরে ঘুরবার লিগা না নিয়ে গেলে আজকা এই দিন দেখবার লাগতো না। সব দোষ তোমার দোষ। বলতে বলতে পুরো গ্রামবাসীর সামনে কান্নায় ঢলে পড়ে শেফালি। কান্নার আওয়াজ বেড়ে যেতে গ্রামবাসীরা নিজেদের মধ্যে কানাঘাসি করতে থাকে। এদিকে হান্নান শেখ পাথরের মতো কঠিন হয়ে চেয়ারে বসে আছেন। সুজলা বারবার আব্বা ও আব্বা ডেকে হাত পাখায় হাওয়া দিয়েছে। মারজানা আঙ্গিনায় চৌকাঠে থ মেরে বসে থাকতে হঠাৎ সৌভিকের আগমন হলো। সবাই দোতলা থেকে এক মনোযোগে নেমে আসলো। শেফালি এমন পর্যায়ে কাঁদতে গেল যেন সেটা দেখে গ্রামের মহিলা এসে দ্রুত ধরাধরি করে একটা বেতের মোড়া এনে বসিয়ে দিল। মাহাতিম কিংকর্তবিমূঢ় হয়ে চারপাশে তাকাতে থাকলো। হঠাৎ সৌভিককে দেখা পেয়ে ছুটে গেল। সৌভিকের কাঁধে হাত রেখে মাহাতিম জোর করে বলে উঠল, আমি আসার আগে কি হয়েছে এখানে? শেফালি মামি কি নিয়ে এই কাহিনী করছে? মাহাতিমের চটপট প্রশ্ন শুনে সৌভিক নিচের মধ্যে চাওয়াচাই করলো। সাবির চোখে ইশারা দিয়ে যেন ইঙ্গিত দিল। ফারিনের সবার মধ্যে থেকে সাহস দিয়ে বলল, ভাইয়া ঘটনা এখানে উল্টে গেছে। আমরা বাড়িতে ঢুকতেই দেখি এই অবস্থা আছে। তরুণ যে মেহনুরের সাথে কেলেঙ্কারি করার চেষ্টা করেছিল সেটা সুরাইয়া কাল রাতেই বলে দিয়েছে। আমরা সবে মাত্র বাড়িতে ঢুকেছি অমনি সুরাইয়া হাউমাউ করে কেঁদে ওঠে। আমরা তো একদম তাজ্জব বনে গেছিলাম ওর কান্না দেখে। ও কি কারণে কেঁদে উঠলো বুঝতে পারিনি। ও দেখি একদরে শেফালি মামির গলা জড়িয়ে ধরলো আর মেহনুরের ব্যাপারে কি সব মিথ্যা কথা বলতে লাগলো। আমি 7 জন্মেও ভুলবো না ভাইয়া। হান্নান নানা সেই থেকেই থ মেরে চুপ হয়ে গেছে। মেহনুর যে উনার কত আদরে সেটা তো তুমি জানোই। নানা এখন যে হারে নীরবতা পালন করছে প্রচুর ভয় লাগছে ভাইয়া। উনি মুরব্বী মানুষ হলেও কাজকর্মের ব্যাপারে প্রচুর করা, কিন্তু বিশ্বাস করো সুরাইয়ার মতো এত জঘন্য মেয়ে আমি একটাও দেখিনি লাইফে। মাহাতিম এমন চালবাজি ঘটনা শুনে নির্বাক হতভম্ব হয়ে গেল। গতরাতে মেহনুরের সাথে খারাপ ঘটনা হতে যাচ্ছিল সে বিষয়ে সবাইকে চুপ থাকার জবরদার ভাবে বলেছিল মাহাতিম। বাড়িতে কেউ যেন আগ বাড়িয়ে কথা না তুলে সেটাও ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল। কিন্তু সুরাই এখানে এসে এত বড় পোল্টি মারবে সেটা কল্পনাও করতে পারেনি মাহাতিম। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এসব মান সম্মানের ব্যাপার নিয়ে গ্রামবাসীর কাছে কাহিনী পৌঁছে গেছে। সহজে ভালো ঘর থেকে মেয়েদের জন্য বিয়ের সম্বন্ধ আসবে না। মেহনুরের বিয়ে ঠিক হয়ে গেল, বাকি মেয়েগুলো এখন ভীষণ চিন্তার কথা। মাহাতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে সবগুলো কথা চিন্তা করতে লাগলো। একদিকে সুরাইয়া যেই চালাকি করেছে সেটা ঠিকঠাক জায়গায় ফিরিয়ে আনা একটু কঠিন, তবুও মাহাতিম সবটুকু ভেবাচাকা খেয়ে সুরাইয়াকে নিচে আনার জন্য সাবাকে পাঠিয়ে দিল। সাবা আদেশ পেয়ে সুরাইয়াকে আনতে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে সাবা টানতে টানতে সুরাইয়াকে সিঁড়ি দিয়ে নামালো। সবার সামনে এসে মাহাতিমকে উদ্দেশ্য করে বলল, মাহাতিম ভাইয়া যা বলার বলুন, ওকে নিয়ে এসেছি। মাহাতিম সবার দিকে তাকিয়ে সায় বুঝিয়ে মাথা মৃদু ভঙ্গিতে নাড়ালো। সুরাইয়া ভীতু হয়ে যাওয়ার মুখটার দিকে তাকিয়ে মাহাতিম পরপর 2 বার তালি মেরে সবার দৃষ্টি আকর্ষণ করলো। সুরাইয়া ভয়ে চুপসে যাওয়া বেলুনের মতোই মিয়ে গেছে। শেফালি মাহাতিমের অবস্থা দেখে নিজের ভেতরের সংখ্যা অনুভব করছে। মাহাতিম এখন কি করবে সে জানে,
কিন্তু ততক্ষণে মাহাতিম সুরাইয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে হানান শেখের দিকে তাকায়। হানান নানা, আমি খুবই লজ্জার সাথে বলতে চাচ্ছি যে আপনার নাতি সুরাইয়া 1 নম্বর মিথ্যাবাদী। ওর মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমি মনে করি। ও আপনাকে কি মিথ্যা কথা শুনিয়ে গোল খাইয়েছেন আমি শুনতে পেরে অবাক হচ্ছি। কিন্তু সত্যি এটা আপনার সুরাইয়া যা বলেছে সেটা আধা সত্য। যা হয়েছে সেটা হয়েছে, ওইটার জন্য খারাপ দিকে যেতে পারেনি, কিন্তু এরকম মিথ্যা বলার জন্য বাড়িতে হই হুল্লোড়ের অবস্থা হবে কেন? সেটা সত্যি চিরন্তর বাইরেই ছিল। মাহাতিমের কথায় হানান শেখ কঠোরতার দৃষ্টিতে তাকালেন। 3 দিন ধরে বাড়ির বাইরে নাতনিদের পাঠিয়ে যতটা টেনশনে ছিল, আজ সেই টেনশনের ফলাফল সত্যি খারাপ হলো। হানান শেখ প্রচন্ড রূপে মাহাতিমের ওপর ক্ষেপে আছেন। কি করে মেহিনুরের গায়ে অন্য পুরুষের আঁচল লাগে সেটা নিয়ে ভেতরে ফুঁসছেন, কিন্তু বাইরে থেকে একদম নীরব হয়ে আছেন। তিনি কথা বলার জন্য শুষ্ক ঢোক গিলে জিহ্বা ভিজিয়ে নিলেন। মাহাতিম দিকে ভাবশূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আমার নাতনিদের নিরাপত্তা নিয়ে তুমি কি যেন বলেছিলে, মনে আছে? প্রশ্নটা শুনে মাহাতিম জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। নিজের যথাযোগ্য দোষী সাব্যস্ত করে দৃষ্টি নত করে রাখে। রাগান্বিত হান্নান শেখের সামনে ধীর পায়ে হেঁটে গিয়ে সে কোমল স্বরে বলে, না, কে আপনার কানে কি ধরনের কথা লাগিয়েছে সেটা আমি জানি না, তবে এ কথা বলতে বাধ্য হব। আমি আপনার নাতনিদের সুস্থ সমেত হাজির করেছি। রিসোর্টে যে ঘটনা ঘটেছিল সেটা সত্যি হলেও আধা সত্যি ছিল, তবে আপনি ওইটা জানেন না। আধা সত্যি মিথ্যা সমতুল্য। রিসোর্টের তরুণ এসে মেহনুরের ওপর দ্বিতীয়বার কুকর্ম করতে চেয়েছিল, কিন্তু তরুণ তখন আমার জন্য কিছুই করতে পারেনি। আপনি যদি তরুণের মুখ থেকে সত্যি শুনতে চান তাহলে আমাকে একটু সময় দিন, আমি ওকে আনার ব্যবস্থা করছি। কথাগুলো শুনে হানান শেখ কেন হেলদোল দেখা দিল না। তিনি কঠোর মুখভঙ্গিতে চেয়ে রইলেন মাহাতিমের দিকে। পরক্ষণে চোখ নামিয়ে সুজলাকে উদ্দেশ্য করে বলল, মাই গ্লাস লেবুর পানি আনো। সুজলা আদেশ পেয়ে হাওয়ার বেগে ছুটে গেল। জি আব্বা। সুজলা লেবুর পানি আনার জন্য রান্নাঘরে চলে গেল। হানান সেই শক্ত চাহনিতে মাটির দিকে তাকিয়ে রইলেন। মার্জামা, তোমার ছেলে যে ওয়াদা ভঙ্গ করেছে এর জন্য তুমি কিছু বলবে? মার্জা কালো শাড়ির আঁচলটা মাথায় ঠিকঠাক মতো টেনে নিল। ছেলের দিকে ভাবহীন দৃষ্টিতে এক পলক তাকিয়ে এরপর হানান শেখের জন্য বলল, আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করুন বাবা মশাই, আপনার সিদ্ধান্তের ওপর আমার বিশ্বাস আছে। মার্জার কথা শুনে হানান শেখ তরুণের জন্য অপেক্ষা করতে রাজি হলেন। তরুণকে দ্রুত যেন হাজির করা হয় সেটার জন্য মাহাতিমকে বলে দিলেন। মাহাতিম তখন নিজে গিয়ে তরুণকে হাসপাতাল থেকে নিয়ে এলো। ধরে বেঁধে হানান শেখের সামনে হাজির করতে সত্য কথা উগলে দিল। সুরাইয়া গত রাতে শাহনাজের ফোন দিয়ে শেফালিকে কল করেছিল। কলের মধ্যে মায়ের সাথে মেহনুরের কথা বলে দিয়েছে সুরাইয়া। তরুণ রিসোর্টে এসে মেহনুরের রুমে ঢুকে কুকীর্তি করতে চেয়েছিল, সেটা সবিস্তর জানিয়ে দেয়, কিন্তু ভাগ্য ভালো বলে মাহাতিমের জন্য মেহনুর বেঁচে যায়। এদিকে তরুণ প্রচুর ধলাই খাওয়ার কারণে হাসপাতালে ভর্তি, এটাও সে বলে। পুরো ঘটনা যখন শেফালির কানে চলে আসে তখন সে আশ্চর্য, যেন পুরো 10 মিনিটে হ্যাং মেরে বসেছিল। এদিকে সুরাইয়া সবকিছু বলে শেফালি একটা বাজে বুদ্ধি আটে, আর সেই বুদ্ধির জন্যই পুরো গ্রামবাসী দেখে হাহাকার করে তামাশা করে বসে। তরুণের অবস্থা খুবই নাজুক এখন, হাতে স্যালাইন নল ঢোকানো। হাসপাতাল থেকে জরুরি রেফারেন্সের ভিত্তিতে হাসপাতালের অ্যাম্বুলেন্স দিয়েই ছেড়েছে। মাতিম বুকে দুই হাত ভাঁজ করে তরুণের দিকে তাকিয়ে আছে। তরুণ হুইল চেয়ারে বসা অবস্থায় ভয়ে ভয়ে তাকিয়ে আছে। মাহাতিমের হাতে ধোলাই খেয়ে চেয়ারের এক পাশ বেঁকে গেছে, বাম চোখটাও ফুলে আছে যেন মৌমাছি কামড়েছে। ডান হাতটা প্লাস্টিক সার্জারি করা হয়েছে। মাহাতিম চোখ শক্ত করে রাশি টেনে বুকে ঝুলিয়ে রেখেছে। মাহাতিম চোখ শক্ত করে প্রথম কুকর্মের কথা জানতে ইশারা করলো। তরুণ বাঁকানো চোয়ালে মুখ কষ্টের ঢোক গিলে আবারও বলে, কথাগুলো বলতে লাগলো, আমি শাওনের জন্য এ বাড়িতে আসতে পারতাম না। শাওন কিভাবে জানি বুঝে গেছে আমি ওর ছোট বোন শাহনাজকে পছন্দ করতাম। এইটুকু কথা বলে জোরে জোরে হাঁপাতে লাগলো তরুণ। শ্বাসকষ্ট রোগীর মতো খসখসে আওয়াজে টানতে লাগলো। এদিকে তরুণের মুখে শাহনাজের কথা শুনে আগুনের মতো তাকিয়ে আছে শৌভিক। রাগে ইচ্ছে মতো গালিবাজ করছে। শৌভিকের অবস্থা দেখে কুলকিনারা হারানোর মতো কাচুমাচু খাচ্ছে শাহনাজ। দূর থেকে শৌভিকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। শৌভিক তরুণের দিকে রাগে কটমট করতে থাকে। হঠাৎ শাহনাজের দিকে চোখ পড়ে। শাহনাজ সবার দৃষ্টি বাঁচিয়ে শৌভিকের দিকে ঠোঁট নাড়িয়ে বলে, শৌভিক ঠান্ডা নজরে
কথা বলতেই মাথার সঙ্গে সঙ্গে না বলে, ভঙ্গিতে 2 বার নড়ায়। উপস্থিত সবার দৃষ্টির অগোচরে গলার কাছে হাত চুলকানোর ভঙ্গিতে ওঠালো, অন্যদিকে তাকিয়ে কেবল আঙ্গুল বৃদ্ধ করে বারবার এক টান দিল। এই দৃশ্য দেখে শাহনাজ ভয়ে চমকে উঠল। হঠাৎ আশেপাশে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। আবার সতর্কতার চোখে শফিকের দিকে তাকিয়ে আগের মতোই বলে উঠল, ওকে জবাই করতে হবে না শফিক, মাহাতিম ভাই ওকে পঙ্গু বানিয়ে দিয়েছে। শফিক সেদিকে না তাকিয়ে সামিরের সাথে ইচ্ছে করে কথা জুড়ে দেয় তরুণ। আবার কাহিল ভাব কাটিয়ে বলে, শাওন পড়াশোনার জন্য বিদেশে চলে গেল, আমি গ্রাম ছেড়ে চলে যাই। কিন্তু কয়েক বছর যখন বাবার সাথে ভিটে বাড়ি বিক্রি করতে আসি, তখন মেহনুরকে দেখে অনেক ভালো লাগে। মেহনুর সবার ছোট ছিল, ও সবার আড়ালে আড়ালে থাকতো, আর এই জন্যই এই নিষিদ্ধ জিনিসের প্রতি আমার একটা ঝোঁক আসে। আমি সুরাইয়াকে দিয়ে মেহনুরকে যেভাবেই হোক গোয়াল ঘরে আনতে বলেছিলাম। মেহনুর আসছিল না, কিন্তু ওর সাথে কিছু করার আগে ভয়ে পালিয়ে যায়। আমি সেদিন কিছু করতে পারিনি। এর মধ্যে মাহাতিম ভাইজান আমাকে কুত্তার মতো মারে, জানের ভয় দেখায়। আমি ওই দিন রাতেই আর চিন্তা না করে শহরের জন্য রওনা দেই। কিন্তু মেহনুরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই শহরে ফিরিনি। গ্রামের বাইরে আমার এক ছোট ভাই রিসর্ট করছিল, নতুন ব্যবসা, ওর সাথে পার্টনারে জয়েন দিলাম। কিন্তু এদিকে ভাগ্যের জোরে মাহাতিম ভাইজান ঘোরাঘুরির জন্য ওই রিসর্টই বুক করলো। আমি সবার থেকে লুকিয়ে চলতাম, চুপি চুপি মেহনুরকে দেখে যেতাম। কিন্তু প্রতিবারই সিয়াম ভাইজান, নীতি, মাহাতি ওদের কাছে ভিড়তে পারতাম না, কোনোবারই কিছু করতে পারতাম না। গতকাল গ্রিল পার্টির আয়োজন করা হয়েছিল, অমনি এই সুযোগে মেহনুরের রুমে গিয়েছিলাম। কিন্তু এবারও কিছু করার আগে ভাইজান তরুণ আর কিছু বলতে পারে না, কাশতে কাশতে গলা চলছে ওর, বুক শুকিয়ে শ্বাস টান হচ্ছিল। মাহাতি মুখে হাসপাতালে ফিরিয়ে দিয়ে হান্নান শেখের মতামত শোনার জন্য পোষণ করে। হান্নান শেখ কাঠের চেয়ার থেকে উঠে দাঁড়ান আর সকল গ্রামবাসীকে নিজ নিজ কর্মে ফিরে যেতে বলেন। গ্রামবাসীরা সব প্রশ্নোত্তর পেয়ে হান্নান শেখের কাছে সালাম ঠুকে চুপচাপ বেরিয়ে গেল। এবার হান্নান শেখ কোমরের কাছ থেকে দুহাত বেঁধে ধীর গতিতে পায়চারি করতে লাগলেন। পায়চারি করা অবস্থায় মাটির দিকে তাকিয়ে বলে উঠলেন, সুরো। সাথে সাথে সুরাইয়া জবাব দিল, জি দাদা। শেফালি ততক্ষণে কান্নার অভিনয় থামিয়ে স্বাভাবিক হয়ে গেছে। সুরাইয়ার সাথে কি কথা হতে পারে বা কি হতে চলেছে সেটা ভেবে উগ্রচাহনিতে তাকিয়ে মাহাতিম হান্নান শেখের কাছ থেকে দুপা পিছিয়ে মেহনুরকে দেখার চেষ্টা করলো। নিশ্চয়ই এত কিছু হওয়ার পরে কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে ফেলেছে মেহনুর, কিন্তু শাহনাজের পেছনে এমনভাবে লুকিয়ে আছে, একটু ওকে দেখা পেল না মাহাতিম। হান্নান শেখ সুরাইয়াকে কঠিনভাবে জেরা করতে থাকে। তৌফো এদিক সেদিক শৌভিকের কানে ফিসফিস করে বলছে, শৌভিক রে, আমার শরীরে কেমন ঝুলতেছে, তোরে বুঝাইতে পারবো না। খালি একটা কথা তোরে কমু, এই সুরাইয়া যদি উচিত শিক্ষা না দিছি, আমও সরকার বংশের নাতি না। শৌভিক ওর কথা শুনে প্রচন্ড বিরক্ত হলো। ভুরু দুটো কুচকিনো স্বরে বলল, তৌফো তুই চুপ থাকবি? এমন সিরিয়াস মোমেন্টে আবলি বন্ধ কর। তুই দেখতে পাচ্ছিস না ওইখানে কি হচ্ছে? আপাতত অফ যা তৌফো। তৌফো এমন কথা শুনে চুপচাপ আর হইল কই, উল্টা বিড়বিড় করে বলতে লাগলো, আসার সময় গোবর পাড়া মারছিলি বন্ধু, ভাবতাছি ওই জুতাই না সুরাইয়ার জিগালে ঠাস ঠাস মারমো। ইন্টারেস্টিং মোমেন্টে বারবার ব্যাঘাত ঘটানোর জন্য তৌফের ওপর খেপল শৌভিক, কিন্তু ক্ষেপের ভাবটা প্রকাশ না করে চুপচাপ সাবিরের পাশে যেয়ে দাঁড়ালো। এমন আহম্মকের পাশে থাকার চেয়ে সাবিরের পাশে থাকা ভালো। হান্নান শেখ জেরা শেষ করতেই হঠাৎ করে শেফালি কেমন মাথাচাড়া দিয়ে উঠল। হান্নান শেখের জন্য তখন প্রশ্ন ছুড়ে এত মুখে বলল, আব্বা, আপনার কাছে কোনোদিন কোনো কিছুর জন্যই বলি নাই, কিন্তু আজ না বইলা থাকার পারলাম না। আপনি ছোট নাত্রীর জন্যই আমার কি ক্ষতি হইল আপনি সেটা এখনো ধারণা করতে পারেন না। আমি আজ সেই কথা খুইলা কইবার চাই। মেহনুর গ্রামের সামনে যেভাবে মান সম্মান শেষ কইরা দিছে, এখন সুরাইয়ার জন্য ভালো পুত্র জুটবে না। খালি সুরাইয়া কিন্তু না, সাবা শাহনাজের জন্য। সুরাইয়া কিন্তু সাবা বা শাহনাজের মতো সুন্দরী না। কোনো পাত্র যে সুরাইয়া বাদে বাকি 3 জনে পছন্দ করবে সে কথা আমি কাগজে লিখা দিবার পারমু। শেফালির কথায় চুপ থাকতে পারলেন না সুজলা। তখন তিনি বাধ্য হয়ে শেফালির প্রতি উত্তর করল, মেজ বউ, তোমার সাহস তো কম না। তুমি আমার সামনে আমার মেহনুরকে নিয়ে কথা বললা। এই কোন দিক থেকে তুমি বাড়ির মান সম্মান ইজ্জত শেষ করেছে বলো?
আজকে গ্রামবাসীকে ডাকে তামাশা কে করেছে? হ্যাঁ, মেহিনুর না তুমি? তুমি কি শুরু করেছো? হ্যাঁ, মেহিনুর এসে কিছু বলছে না তাই? খবরদার, আমার মেহিনুরের দিকে একটা বাজে কথা বলবে না তুমি। সুজলা করা কথায় শেফালি এক ধাপ এগিয়ে গলা চড়িয়ে বলে উঠল, আমি তো কিছু শুনবার চাই নাই ভাবি। আমার মাইয়ারে কেউ বিয়া করব না, আমি এটা জানি। আমি এখন একটা জিনিস চাইবার চাই, আর যার ওপর আমার মাইয়ার মান ইজ্জত দেখবার ভার পড়তেছে। যে রিসোর্টে ঘুরবার নিয়ে গেছে তারে কও সবকিছু ঠিক করে দিতে। কয়দিন পর শাহানাজ সাবার বিয়া হইয়া যাইব। মেহিনুরে দেখলে পাত্র ফিট পাবো, কিন্তু সুরাইয়ার জন্য কে আইব? এবার হানান শেখ পায়চারি থামিয়ে দিলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে শেফালির দিকে তাকানো ওই সময় মাহমুদা নিজের আড়ষ্ট ছোট নাড়িয়ে এই প্রথম মেয়ের পক্ষ নিয়ে বললেন, ছোট ভাবি, আপনি আমার বয়সে খুব বড় না হলেও সম্পর্কে যথেষ্ট বড়। আপনি সারাটা জীবন আমাকে কথা শুনিয়ে গেলেন। আমার মেয়েকে পদে পদে খোঁটা দিয়েছেন। সবে ওই উপরওয়ালা দেখেছে, আমি একটা কিছু ভুলিনি। আপনি আমার মেয়ের গায়ে হাত তুলেছেন, তবু আমি সম্পর্কের মর্যাদা করে কিছু বলিনি। আমার মেয়ে এইটা ওইটা কি করে না করে সেটা নিয়ে কম কথা বলেননি ভাবি। আপনি যে বেপরা তরুণটাকে বাড়িতে থাকার জন্য আব্বার কাছে তোষামত করেছেন, ওই ছেলেটা আমার নিষ্পাপ মেয়েটার সাথে দুইবার খারাপ কাজ করতে চেয়েছে। আল্লাহ যদি মেহিনুরের জায়গায় সুরাইয়াকে ফেলে দিত, তখন কি বলতেন ভাবি? আপনি কিভাবে একমাত্র সন্তানকে দোষ দিতে লাগলেন বলেন তো? মাহমুদা ভিজে আসা চোখ দুটো নরম আঁচলে চাপা পড়লো। আঁচল দিয়ে চোখ দুটো মুছে চোখ মাথা নিচু করলো। আমার মেয়ের সাথে প্রতিবার আপনি খারাপ আচরণ করেছেন। আমার মেয়ের সেই ছোট্টবেলায় কেঁদে কেঁদে বিচার দিত। এখনো হাজার ব্যথা পেলেও আমার কাছে বলে না। আমি আপনার মতো গালিবাজ করতে পারি না ভাবি। আমি নিরীহভাবে চলতে পারি। কেউ আমাকে দুটো কথা শোনালেও পাল্টা কথা বলতে পারি না ভাবি। মাহমুদ আবারও সজল নয়নে শাড়ির আঁচলে চাপা দিল। নীরবে চোখের অশ্রু বিসর্জন দিল। ওই মুহূর্তে শাহানাজের পেছন থেকে দৌড়ে পালালো মেহিনুর। এক ধরে চৌকির পাশ কাটিয়ে সিঁড়ি ধরে দ্রুত ওপরে উঠে গেল। মাহাতিম সহ সবাই ওর ফুপানো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। মেহিনুর চোখ মুছতে মুছতে বারান্দা পেরিয়ে নিজের রুম বন্ধ দরজায় ঢুকে গেল। মাহাতিম দোতলা সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিজের ঠোঁটটা দাঁতে কামড়ে ধরে নিচু করে নিল মুখ। শেফালি দফায় দফায় নানাভাবে সুরাইয়ের সাথে মাহাতিমের সম্পর্ক পাকা করার ইঙ্গিত বোঝাতে লাগলো। কোনো এক বিশেষ কারণে অস্বাভাবিকভাবে চুপ হয়ে গেছে হানান শেখ। কাঠের কেদারায় বসে নিমিষের নেত্রে খোলা সদর দরজার দিকে তাকিয়ে আছে। মাহাতিমকে সুযোগে মার্জাকে আলাদা করে ডেকে নিল। মার্জা ছেলের ভাবভঙ্গি দেখে প্রশ্নসূচক গলায় জোর করে বলল, তুই কি বলার জন্য আলাদাভাবে ডাকলি মাহাতিম? মাহাতিম চুল ব্যাক ব্রাশ করতে করতে চোখ বন্ধ করে বুক ভর্তি শ্বাস ছাড়ল, কিন্তু মুখে মায়ের দিকে তাকিয়ে বলল, ছোটটাকে পছন্দ হয়? বুঝে শুনে বলো তো। চটে যাওয়া মেজাজে সেকেন্ডের মধ্যে পাল্টে গেল মার্জা। ছেলের মুখ থেকে এমন কথা শুনে ধাক্কা খাওয়ার মতো আশ্চর্যভাবে তাকিয়ে আছে মাহাতিম। মায়ের কাছ থেকে উত্তর না পেয়ে আবারও তাগাদা দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, পছন্দ হয় না? মার্জা হাঁ করে চেয়ার ঝুলিয়ে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলের কথায় উত্তর দিতে যেও তিনি বিব্রত হচ্ছেন না, সূচক মাথা নাড়িয়ে ফেলেন। তৎক্ষণাৎ মাহাতিম মুখের অবস্থা 12টা বেজে যায়। মায়ের কাছ থেকে নির্ঘাত হ্যাঁ পাবে ভেবেই একটু ঢপবাজি করতে চেয়েছিল। মায়ের কাছ থেকে বিপরীত জবাব পেয়ে মাহাতিমের বুক চেপে এলো। তাড়াতাড়ি মায়ের দু কাঁধ ধরে আহত একটা ঝাঁকুনি দিয়ে বলল, ও মা, তুমি কি বললা? না বলছো কেন? ও কি ছোট না? তোমার তো ছোট বউ লাগতো। ওকে কি সত্যি পছন্দ হয় না? মার্জা নিজের তালগোজ সামলে নিয়ে হ্যাঁ করা মুখটা বন্ধ করে নিল। মাহাতিম বুকে জোরে একটা ঘুষি মেরে দাগ কেটে দিল। তুই আমাকে কিভাবে চমকে দিবি কে জানতো? বাপের মতো বধ হয়েছিস। তোর বাপটা আমাকে শান্তি দিত না, এখন তুই এই বয়সে আমাকে শান্তি দিবি না? মাহাতিম মায়ের অবস্থা দেখে চওড়া একটা হাসি দিল। মায়ের দু কাঁধ ছেড়ে দিয়ে স্বাভাবিক সুরে বলল, কি করি বলো? ওকে এই অবস্থায় দেখা অসম্ভব। শেফালি মামির ব্যাপারে কিছু বলার নেই। আমি ওই সুরাইয়ার মতো সাইকোকে বিয়ে করতে পারবো না মা, যেমন মেয়েটা তেমনও। তুমি প্রস্তাবটা দ্রুত দিয়ে সবকিছু পাকা করো মা। আমি 3 কবুলের জন্য ব্যবস্থা করে ফেলি। খারাপভাবে নিও না মা। এদিকে তোমার শেফালি ভাবি যা করছে পুরো ব্যাপারটা নিয়ে 7 গ্রাম পর্যন্ত ছিছি করবে। এখন বিয়ে করে ফেললে সামনে অন্তত ঝামেলা হবে না। মার্জা ছেলের কথায় সম্মতি দিল, কিন্তু প্রস্তাব রাখার ব্যাপারে মার্জা এবার হানান শেখের মুখোমুখি তাকালো। রাগের কারণে মুখ কুচকানো চামড়া পর্যন্ত লাল হয়ে গেছে। সেদিকে দৃষ্টি নিবদ্ধ রেখে মার্জা অন্যমনস্ক গলায় বলল, বাবা,
যদি আজকের ঘটনার জন্য বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দেন। মাহাতিম হান্নান শেখের দিকে তাকালো, দাম্ভিকতার ভঙ্গিতে বুক ফুলে নিঃশ্বাস টেনে নিল। সেটা শব্দ করে ছেড়ে দিয়ে দুপকেটে হাত ঢুকিয়ে শক্ত চাহনিতে বলে উঠল, না, নাটা খালি করুক না, তারপর আমার খেলা দেখাবো। কোনো না চলবে না। বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে, সবার মধ্যে তীব্র উত্তেজনা কাজ করছে। কি থেকে কি হবে সেটা নিয়ে চিন্তা করছে সবাই। মাহাতিম দূরে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে, সে সঙ্গে অপেক্ষা করছে পরিস্থিতি কিরূপ হবে সেটা দেখার জন্য। হান্নান শেখ এত কিছু হওয়ার পরও চুপ হয়ে আছেন, সেটা নিশ্চয়ই এর আগাম ঘটনার সূত্র। মার্জা কিছুক্ষণ বিচক্ষণ বুদ্ধির সাথে হান্নান শেখের কাছে প্রস্তাব পেশ করলো। খুবই শান্তভাবে কোমল কণ্ঠে বিয়ের ব্যাপারটা তুলে ধরলেন। আজকের ঘটনার জন্য আমি খুবই কষ্ট পেয়েছি বাবা মশাই। এমন ঘটনা গ্রামবাসীর কাছে না আসলেও পারত। এটা নিয়ে বাড়ির মধ্যে মীমাংসা হলে ভালো হতো। আমি ছোটতে আমার খুব শখ ছিল আমার একটা মেয়ে হোক, কিন্তু যখন মাহাদি হলো তখন আমি ভাবতাম আমার হয়তো মেয়ে হবে, কিন্তু যখন মাহাদি হলো আমি আফসোস করিনি। কিন্তু প্রতিটা মেয়ের জীবনে একটা মেয়ে সন্তানের খুবই শখ থাকে, আমারও সেটা ছিল। আমি আপনার কাছে আপনার মেহনুরকে চাইছি বাবা মশাই। আমি আপনার মেহনুরকে খুব যত্নে রাখবো, ঠিক নিজের মেয়ের মতোই। আমি নিজের শেষ যত্নের মতোই ওকে যত্ন করবো। আল্লাহ আমায় যতটুকু সামর্থ্য দিয়েছে সবটা ওর জন্য বিলিয়ে দিব বাবা মশাই। কিন্তু বাবা মশাই, আজকের ঘটনা চিন্তা করে আপনি আমার আবদার ফিরিয়ে দিয়েন না। আমার সন্তানদের ভালোর জন্য আমি মেহনুরের হাত চাইছি বাবা মশাই, মেয়েটাকে আমার হাতে দিয়ে দিন। মার্জার আকুতি ভরা আবেদনের কাছে চুপ করে রইলেন হান্নান। তিনি মুখেও কিছু বললেন না, চোখ তুলে তাকালেন না। কিছুক্ষণ গভীরতা নীরবতা পালন করে সুজলার দিকে তাকালেন। সুজলার সুযোগ দৃষ্টিতে আজ করতে পেলেন, কিন্তু সেই আজকে কথা মুখ ফুটে বললেন না। সবসময় খুব হুড়হুড় করে আধ ঘন্টা পেরিয়ে গেল। তখন মার্জার শান্ত মুখটা ধীরে ধীরে নিচে নেমে এলো। মনের মধ্যে একটাই ভয়, একটাই দুশ্চিন্তা। ছেলে আবার হুলস্থুল কাণ্ড না করে বসে। মার্জা মনে মনে কিছু একটা জম্পালো করছিল। হান্নান শেখ যে করেই হোক বিয়ের জন্য রাজি করাতেই হবে, বিয়ের জন্য সম্মতি দিক, সবকিছু ঠিকঠাক হলেই হবে। ঘড়িতে এখন 11টা বেজে 20 মিনিট চলছে। মাহাতিম সেইটা নিয়েই নিজের হাত ঘড়িতে স্বাভাবিক ভঙ্গিতে দেখছে। এদিকে সৌভিক নীতি সিয়ামরা মারাত্মকভাবে চিন্তায় পড়ে আছে। মাহাতিম অত মনোযোগ দিয়ে ঘড়ি কেন দেখছে? ঘড়িতে কি লুকানো আছে? এসব নিয়ে কৌতূহল জাগছে। সামির বলেই উঠল, সৌভিক ভাই, মাহাতিম ভাই লক্ষণ ভালো দেখছেন। ভাই ঘড়িতে কি দেখছে? সৌভিক নিজের এমন মূর্খ বনে গেছে। মাহাতিমের দিকে কি করার চিন্তায় আছে সেই তালে তিল পরিমাণ ধারণা নেই তার। মাহাতিমের দিকে তাকিয়ে সৌভিক শুধু একটা কথাই বলল, মন বলছে ওই সময় কাউন্ট করছে, একুরেট সময় এলেই কাহিনী শুরু করবে। তোরা জাস্ট প্রে কর ভালোই ভালোই যেন বিয়েটা ঢেলে যায়। সৌভিকের কথা শুনে ফারিন মাঝে মধ্যে বলে উঠল, হান্নান নানা চুপ করে আছে কেন? উনি কি এখনো চুপ থাকা উচিত? ওই সুরাইয়াকে কষিয়ে দুঘা মারা দরকার। ওর মতো কাজ যদি ও করতেই থাকে, ওর মতো কাজ যদি আমি করতাম আম্মু আমাকে পিটিয়ে শেষ করে দিত। ওর যে কপাল কত ভালো আমি সেটাই চিন্তা করি। কিন্তু কথা হলো গিয়ে মেহনুর দৌড়ে পালালো কেন? আমি কি রুমে যেয়ে দেখে আসবো? ফারিন ব্যাপারটা শুনে নীতির কথায় উত্তর দিল। শান্তস্বরে স্বাভাবিক ভঙ্গিতে বলল, 2 মিনিট দাঁড়া, আমার মনে হয় নানা কিছুক্ষণের মধ্যে উত্তর জানাবে। নীতির কথা শুনে পুরো গ্যাং ওর দিকে আশ্চর্যভাবে তাকালো। ওর কথা শুধু মনে হলো নেপালের কাঠমান্ডু যেন মোল্লাবাড়িতে চলে এসেছে। কিছু সময় জড়িত বেশিক্ষণ না হয়ে হান্নান শেখ মুখ খুললেন। খুবই তেজহীন গলায় নরমভাবেই মার্জার প্রস্তাব গ্রহণ করলেন। মার্জের কথা শুনতে দেরি, দ্রুত সম্ভব আজকে কাজীটাকে 3 কবুল বলিয়ে দিবেন। মাহাতিম ঘড়ির দিকে 11:30 পর্যন্ত তাকিয়ে আছেন। উদ্দেশ্য এটাই ছিল, যদি 11:30টার ভেতরে উত্তর না জানায় তাহলে সিঁড়ি ধরে ওপরে গিয়ে মেহরুনকে তুলে আনত। হান্নান শেখ নাতনির বিয়ে উপলক্ষে একটু হাসার চেষ্টা করলেন, কিন্তু শেফালির চেহারা দিকে তাকাতেই তিনি পুনরায় বেজায় হয়ে গেলেন। মার্জা একান্তভাবে মাহমুদের সাথে কথা সেরে নিল। শেফালি ও সুরাইয়া ঘটনায় মাটি চাপা দিতে মুখটা যেন ক্ষণিকের জন্য উচ্ছ্বসিত হলো। বিয়ের কাজটা শেষ হতেই মা বেটিকে পাকড়াও করে ধরবে। গায়ে সাদা রঙের পাঞ্জাবি চাপিয়ে হাটের উদ্দেশ্যে গেলেন হান্নান শেখ।
সঙ্গে নিলেন দলবল, ডাকিয়ে কিছু ছোকরা সহ আয়োজনে লেগে পড়লেন। এদিকে তরুণের ঘটনা মীমাংসা করার জন্য গ্রামের 5টার দিকে পঞ্চায়েত বসবে। সেখানে গ্রামবাসীর সামনে হান্নান শেখ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এ ঘটনার সাথে যেহেতু অতপরিতভাবে মাহাতিম জড়িত, তাই বিয়ের পর্ব শেষ হতেই পঞ্চায়েত সালিশের জন্য ওকে বেরোতে হবে। পুরো ঝামেলা আজকের মধ্যে মিটমাট করে শেফালির ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবেন হান্নান শেখ। কিন্তু তার আগে নাতনির হুটহাট বিয়ের জন্য আয়োজন করাটা খুবই জরুরি। 7 গ্রামের মুখ নোংরা হওয়ার চাইতে মেহনুরের বিয়েটা আজকে সেরে ফেলা ভালো। তাই হান্নান শেখ নিজেই বিয়েটার জন্য দেরি করতে চাইলেন না। বেলা 4টার দিকে কাজী আসলো, 4:30টার ভেতরে বিয়ে পড়ানো শেষ। সুজলা মাহমুদা রান্নার কাজে ব্যস্ত। গ্রামের কিছু মহিলা প্রতিযোগিতা নিল। বড় বড় ডেক পাতিলে রান্নার জন্য সবাই একত্র হলো। হান্নান শেখের নির্দেশে কিছুক্ষণের মধ্যে এসে পড়লো কয়েকটা পাক্কা বাবুর্চি। এরপর শুরু হলো রান্না করার কাজ, যেটা চলতে থাকলো উঠানের এই দিকে। মার্জার ঠোঁটের কোণে মার্জা কনের জন্য শাড়ি কিনতে গেল, মারাত্মক বিপদে পড়লো। এটা যেহেতু গ্রাম, তাই মানমতো বিয়ের শাড়ি পাওয়া মুশকিল। মার্জা ভীষণ চিন্তায় মগ্ন। মাহাতিমের কাছে ব্যাপারটা খুলে বলল। মাহাতিম সবটা শুনে শান্ত ভঙ্গিতে জানালো সেখানকার মার্কেট থেকে শাড়ি কিনে দিবে। যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে, তাই নর্মাল শাড়ি পরলেই যথেষ্ট। মার্জা মাহাতিমের কথায় অনেকক্ষণ পর শান্ত হলো। ছেলের কথায় সম্মতি দিয়ে বাকি কাজে মনোযোগ দিল। বেলা যখন 11টার কাটায় পৌঁছেছে, তখন নীল আকাশ একটা কালো মেঘে ভয়ঙ্করভাবে ঢেকে গেছে। কালো কালো মেঘগুলো বেশ জোরে সোরে গর্জন লাগছে। আকাশের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে তুমুল বৃষ্টি পড়বে। সবাই দ্রুত গতিতে সরে বাড়িতে ঢুকে ঠিক 1:30টার দিকে সত্যি সত্যি তুমুল বর্ষণ শুরু হয়। বৃষ্টির মাঝে সব কাজ শেষ করে হান্নান শেখ বাড়িতে ফিরে সঙ্গে কাজেও কিছু হুজুর আনেন। বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে এদিকে 4টা বেজে গেছে। বৃষ্টি কমার বদলে উল্টো অবস্থা দেখা দিল। আবহাওয়ার এমন খারাপ পরিস্থিতি দেখে সবাই শুধু হতাশা নিরাশ হচ্ছে। বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা করুণ হচ্ছে। সুজলা ও মাহমুদা এসে মেহনুরকে প্রস্তাব করে 4:30টার দিকে কাজী এসে কবুল কাজ শেষ করবে। হান্নান শেখ কাজীকে ডেকে বিয়ের কাজ শুরু করতে বললেন। কাজীর আদেশে সিয়াম তখন মাহাতিমকে ডাকতে যায়। মাহাতিম সাদা শার্ট কলার ঠিক করে অনায়াসে আয়নায় নিজেকে দেখে নেয়। সবকিছু পারফেক্ট দেখার পর নিচে নেমে আসে। কাজীর বিপরীত সোফায় বসে পড়ে। মার্জা ছেলের কীর্তিকলাপ দেখে ক্ষুব্ধ হয়। বিয়ের সময় সাদা শার্ট পরে নর্মাল পোশাকে সেজে এসেছে। মাহাতিম মায়ের দিকে এক নজর তাকালো ঠিকই, কিন্তু না দেখার ভান করে চোখ সরিয়ে ফেললো। কাজের দিকে মনোযোগ দিয়ে কাঙ্ক্ষিত সময়ে পরপর 3বার কবুল বলে দিল। মাহাতিমের কবুলের সাথে সাথে তৌফের চাপা খুশির উচ্ছ্বাস খিলখিল করে উঠল, আটকালো। বন্ধু কাজিনদের অবস্থা দেখে মাহাতিম ওর ভরা মজলিসে দরুন লজ্জা পেল। চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু লাভের লাভ কোনোটাই হলো না। তৌফ মোটা একটা পিলারের কাছে কোমর নাচতে লাগলো। সিয়ামও পাগলের মতো তৌফের সাথে তাল মেলাচ্ছে। সিয়াম নিচের ঠোঁটটা চেপে তৌফের সাথে কোমর দুলিয়ে নাচতে থাকে। সাবির ওদের উজবুকের মতো কাণ্ডকণ্ড দেখে টেনে টুনে লাইব্রেরিতে ঢুকে পড়ে। নীতি প্রচণ্ড লজ্জায় বুঁদ হয়ে আছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। ডানে বামে হালকা করে দোলানো মাহাতিমে বা নীতির হাতের দিকে চোখ বড় করে ইশারা করে। নীতি ইশারা খেয়াল করতে নিজের হাতের দিকে তাকালো। নেই বুঝতে পারলো মাহাতিম ওকে ফোন চেক করতে বলছে। নীতি তড়িঘড়ি করে ফোন চেক করলো। চেক দিতে নোটিফিকেশনে মেসেজ দেখতে পেল। মেসেজগুলোতে লেখা ছিল, তুই মেহনুরের রুমে যা, এখানে দাঁড়িয়ে থাকিস না। ওইখানে বেশি কাহিনী হলে আমাকে একটা সিগন্যাল দিবি। দ্যাটস দ্য হোয়াট ইউ আর টু ডু। নীতি মেসেজটা পড়ার পরেই পা চালিয়ে সিঁড়ির দিকে চলে গেল। মেহনুরের রুমে যেতেই যা ভেবেছিল তাই। মেহনুর চোখ ফুলিয়ে নাক মুখ লাল করে কাঁদছে। শাহানাজকে থামানোর জন্য নানাভাবে বোঝাচ্ছে। নীতি মাহাতিমের আদেশগুলো দাঁড়িয়ে বলল, মিনিটের মধ্যে কাজী এসে কনের কাছ থেকে কবুল শুনে নিল। মাহাতিমের কাছ থেকে যত দ্রুত উত্তর পেয়েছে, মেহনুরের কাছ থেকে কবুল শোনার তার থেকে দ্বিগুণ ধৈর্য ধরতে হলো। মেহনুর যখন প্রথম কবুলের সময় অঝরে কেঁদে দেয়, তখন না পেরে মাহমুদা গিয়ে হান্নান শেখকে ডেকে আনে। হান্নান শেখ রুমে এসে সবাইকে বের হতে বলে, শুধু কাজীকে রেখে দেয়। কাজীর সামনে নাতির মাথায় হাত রেখে কবুল বলার অনুরোধ করে। মেহনুর কান্না মিশ্রিত চোখ তুলে দাদার দিকে তাকায়। দাদার মতো মমতাপূর্ণ দৃষ্টি তুলে সে আর কোনো দিকে তাকায়নি। দাদার সুরেই কবুল উচ্চারণ করে। বিয়ের পর্ব শেষ হলে হান্নান শেখ নাতির সাথে একান্ত আলাপ সারেন। মেহনুরের পাশে বসে পাঞ্জাবির পকেট থেকে 15 দিনের বহু রুমালটা বের করে। নাতির মুখটা নিজের হাতে মুছে দেয় রুমালে। মেহনুর দাদার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ থাকে।
কান্নার হিরিক মৃদু কেঁপে ওঠে। হান্নান শেখ নরম আদুরে কণ্ঠের সাথে বলে, কেঁদো না দাদু ভাই। দাদার কণ্ঠ শুনে মেহেরিন আবার ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে কেঁদে ফেলে। ফিসফিস করে নতমুখে দুই চক্ষু কোলে তাকায়। তোমরা খুব নিষ্ঠুর। নিয়মে দাদা দুনিয়ায় আসো দাদু, তোমার মায়া বাড়িয়ে হুট করে একদিন বাড়ি থেকে চলে যাও। এই যে আজ চলে যাচ্ছ, নিজের মনে বিশ্বাস করে যাচ্ছ না। কারো মনে হচ্ছিল তুমি আমার নাতনি, মোল্লা হান্নান শেখের নাতনি, কিন্তু আজ তুমি মার্জার সম্পদ। চোখের পলকের সম্পর্কের ভাগ বদলে গেল দাদু। আজ থেকে তোমার ওপর আমার অধিকার কমে গেল। তোমার বাবা এই পরিবারের জন্য যা করেছে আমি তোমাদের জন্য ততটুকু করতে পারিনি। বিদেশের মাটিতে বছরের পর বছর খাটছে, অথচ দেশে আসার নাকি সুযোগ নেই। তোমাকে খুব ভালো ঘরে দিয়েছি দাদু ভাই। আমি আমার মেয়ের কাছে তোমাকে পাঠিয়েছি, ওরা খুব ভালো। তোমার মরহুম শ্বশুর একটা নরম মনের ব্যক্তি ছিল। ও বেঁচে থাকলে দেখতে কত সোহাগ মাথায় তুলে রাখতো তোমায়। কেঁদো না দাদু ভাই, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। সুস্থ থাকো, সুখে থাকো দাদু ভাই। হান্নান শেখের কথা শুনে মেহিনুর একটু একটু করে কান্না থামিয়ে দিল। দাদার সাথে কিছুক্ষণ সময় কাটাতে হান্নান শেখ ডাক চলে এলো। পঞ্চায়েতের জন্য তাকে রওনা দিতে হবে। দুজনেই পঞ্চায়েতের জন্য তাকে বাইরে যেতে হবে। বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার সাথে ছাতা হাতে দলবল নিয়ে ঝোঁক আকারে বেরিয়ে পড়লেন। নিচে সবাই খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়তে মাহাতিম সুযোগ মতো দোতলায় যায়। মেহনুরের দরজার দিকে যেতেই এগুতে নিবে অমনি শাহনাজার সবাই সে পথ আটকায়। দুজনের বুকে হাত বাঁধা ভুরু নাচে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? মাহাতিম দুজনের অবস্থা দেখে না হেসে পারল না। একটু হেসে ফাজলামি সুরে বলল, যেখানে ফুল সেখানে মৌমাছি। এমন খেয়ালি কথার ইঙ্গিত বুঝে সাবা শাহনাজ হাসি থামিয়ে ফেলল। কথাটার পেছনে মাহাতিমকে দারুণ যে লজ্জা দিল। শাহনাজ মুখটা কালো করে ঠোঁট ফুলিয়ে বলল, এটা কিন্তু ঠিক না ভাইয়া, আপনি এখনো মেহনুরের সাথে কথা বলতে পারবেন না। শাহনাজের কথায় রেস্টুরেন্টের সাবা বলে উঠল, জি ভাইয়া, আপনি সন্ধ্যার আগে ওর কাছে ভিড়তে পারছেন না। মাহাতিম দুজনের কথা শুনে চোখ ছোট্ট করে নিল। ডান হাতের কালো প্যান্টে ব্যাক পকেট চালান দিল। পকেট থেকে ওয়ালেট বের করেই তার ছিল গলায় বলল, আস্তে আস্তে সেই রাতে হয়ে যাবে শাহনাজ, পঞ্চায়েতের জন্য রওনা দিব। বোঝে ভেতরে কেটে কেটে সর্বনাশ করে ফেলছে, আমাকে একটু সামলাতে হবে না? তোমরা তো টিস্যু দিয়ে চোখ দুটো মুছে দিছ, তার মানে তো অন্য টেকনিকে মুছতে হবে, সেটা আমি মোছাবো। শাহনাজা সাবা না পারতে নিজেদের চোখে চাওয়াচাই করলো। ছোট একটা নিঃশ্বাস ছেড়ে মাহাতিমের দিকে তাকালো। মাহাতিম ওয়ালেট খুলে আবার ওড়না নাড়িয়ে, কত দিব? শাহনাজ মনে মনে দুটো অঙ্ক ধরে বসলো। কি দিয়ে সংখ্যা বলা যায়? 10। মাহাতিম অ্যামাউন্টের অবস্থা শুনে প্রচন্ড অবাক হয়ে গেল। বাবুর উঁচিয়ে আহম্মকের মতো ওয়ালেট থেকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে সিরিয়াসলি 10? তোমরা কতগুলো টাকা আবদার করছো? আমার কাছে সত্যি এত টাকা ক্যাশ নেই। তোমাদের এই আবদারের জন্য ব্যাংকে যেতে হবে দেখছি। মাহাতিমের এই অবস্থা দেখে দুবোন হেসে উঠল। দুজনের হাসি দেখে মাহাতিম স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ক্রেডিট কার্ড বের করলো। শাহনাজ এদিকে সাবার দিকে লুটোপুটি খাচ্ছে হাসতে। মাহাতিম এই সুযোগে শাহনাজের হাতে কার্ড গুছিয়ে দরজা ঠেলে ঢুকলো। শাহনাজ বাধা দেওয়ার জন্য কিছু বললে তার পূর্বেই মাহাতিম দরজা ঠেলে ভেতরে ঢুকে। হুট করে দরজা খুলে ঢুকায় মেহনুর প্রচন্ড চমকে যায়, হাঁটু থেকে কেঁপে ওঠে সামান্য। তখন দেখতে পায় মাহাতিম 2 নাম্বার সিটকিনি আটসাই করে আটকে দিচ্ছে। মেহনুর সেই দৃশ্য দেখে ওর চোখে কুকড়ে ওঠে। মাহাতিম হুট করে রুমে ঢুকে চট করে সিটকিনি লাগিয়ে দিয়েছে। মেহনুর জড়ানোর ভয়ে সেদিকে পিছিয়ে তাকালো। মাহাতিম হাত দুটো ঝাড়া মেরে পিছে ফিরে তাকাতে মেহনুরের এই অবস্থা দেখে হাত ঝাড়া থামিয়ে ফেলে চোখ দুটো ক্ষীণ করলো। প্রশ্ন গলায় জিজ্ঞেস করলো, খুশি হওয়ার বদলে পিছিয়ে যাচ্ছ কেন? কি সমস্যা? মেহনুর আর কোনো কথা বলতে পারলো না। হাত ঘড়িতে চোখ স্থির রেখে মাহাতিম ওর দিকে হেঁটে এলো। বিছানার ওপর মেহনুরের সামনে বসতেই স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। মেহনুর বন্ধ জানালার সাথে পিঠ ঠেসিয়ে আছে, হাঁটু দুটো বুকের সাথে চেপে জুবুথুবু হয়ে বসে আছে। পরনে লাল সুতির শাড়ি, মেরুন রঙের মোটা পাড়, মাথায় ঘোমটা দেওয়া, হাত দুটো লাল রেশমি চুড়ি ভর্তি। মাহাতিম ওর দিকে ইচ্ছে করে এগিয়ে এলো। মেহনুর চুপ সে গিয়ে হরহর করে চোখ নামিয়ে ফেলল। মেহনুরের হাতটা টেনে নিয়ে নিজের গলা চেপে ধরল মাহাতিম। মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে ঠোঁটের কাছে এনে ছুঁয়ে দিল।
সেই হাতটা শক্ত করে চেপে ধরে ক্ষীণ ব্যথায় চোখ কুকড়ালো মেহেনুর। মাহাতিম ওর দিকে নিবদ্ধ রেখে বুকের বাঁ দিকটা চেপে ধরল খুবই শক্ত করে, বেশ চাপ দিয়ে বাম পাশে আবদ্ধ রাখলো। মেহেনুরের আনাসড় শব্দ না পেয়ে কৌতূহলী রেশ চোখে তাকালো। মাহাতিমের দিকে তাকাতে গিয়ে লক্ষ্য করলো মাহাতিম লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, নিবিষ্ট নয়নে স্থির মেহেনুরের দিকে তাকিয়ে আছে। মেহেনুর সেই দৃষ্টি দেখে চোখ সরিয়ে নিল। নিবিচলিত নয়নে হতবাক হওয়ার অবস্থা। সাদা শার্টটার নিচে বুক পকেটটা আটোসাটো করা, হাতটা ধুকপুক ধুকপুক করছে। তোমাকে দেখলে আমার এই অবস্থা কেন হয় মেহেনুর? ঠিকমতো শ্বাস নিতে পারি না, নিতে গেল বুকে টান লাগে, অসহ্য একটা ব্যথা অনুভব করি। সেই ব্যথা কষ্ট না দূরত্বের জানি না। এই অবস্থা সামলানোর দায়িত্ব তোমার। বুকে যেহেতু হাত রাখার অধিকার দিয়েছি, নিশ্চয়ই তোমার ছোট দেহটার অনুমতিও আছে। আমি সেটার জন্য অপেক্ষায় থাকলাম মেহেনুর। কাউন্টডাউন শুরু করো।